নমস্কার, আমি ভক্তিভিক্ষু ডক্টর অভয়বালা বলছি কলকাতা থেকে। আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে একটা ধারণা দিতে চাইছি, সেটা হলো যে তন্ত্র এবং জ্যোতিষ এটা কিভাবে এখনকার দিনে ব্যবসায় পরিণত হয়েছে, এটা কীভাবে ব্যবসা হয়ে গেল। তন্ত্র কিংবা জ্যোতিষ, ডাক্তার, উকিল এগুলো একটা প্রফেশনের নাম, পেশার নাম। এই প্রফেশনাল ব্যক্তিরা এখন কীভাবে ব্যবসায়ী হয়ে গেল, আমি সেই ধারাগুলো বোঝানোর চেষ্টা করব এবং তার সঙ্গে আজকে এটা আমি বোঝাতে চাইব যে আসলে তন্ত্রের সাফল্য ও ব্যর্থতা কিছুর উপরে আসলে নির্ভর করে। আমরা কী এলিমেন্টস হলে আমরা এই সাফল্য ব্যর্থতাকে আমরা পাই। তো এই ভিডিও অবশ্যই দীর্ঘ হবে, লং টাইমের ভিডিও হবে, কারণ এখানে ইনফরমেশান দেওয়া হচ্ছে। ভিডিওর ভিউয়ার্সের উপর ভিত্তি করে ভিডিও করা হচ্ছে না, এটা ইনফরমেশনাল ভিডিও। সুতরাং এটা লং টাইম হবে, যারা এটা শুনতে চাবেন তারাই এখানে স্টে করবেন। বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত উপকারী যারা তন্ত্রের কাজ করে কাজ পাননি বা ব্যর্থ হয়েছেন, তাদের উপকার হবে এটা শুনে। আর যারা তন্ত্রের কাজ করতে যাচ্ছেন তাদের কাছে আরও উপকারী, কারণ তাদের লস হবে না, অতটা ক্ষতি হবে না। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিও পরিপূর্ণভাবে শুনবেন, আর এই ভিডিও পরিপূর্ণভাবে না শুনে আমাকে কল বা টেক্সট করবেন না, কারণ এই ভিডিওতে আমি যা যা বলেছি, যা যা কন্ডিশন, যা পরিস্থিতি, সেগুলো যদি আপনি মানতে না পারেন বা চলতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমাকে পাবেন না। তাই ভিডিও পরিপূর্ণভাবে না দেখে আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন না। এই ভিডিও আমি বলতেছি যারা আমার কাছে আসতে পারছেন না বা পারেন না, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে বর্তমানে তন্ত্র জ্যোতিষ কীভাবে একটা ব্যবসায়িক জায়গায় চলে আসলো। তবে এই তন্ত্র জ্যোতিষকে ব্যবসায়িক জায়গায় নেওয়ার জন্য তান্ত্রিকদেরও মানে যারা আর কি ক্লায়েন্ট, তান্ত্রিকদের ক্লায়েন্ট, তাদেরও ভূমিকা রয়েছে। সেগুলো আমি বলবো একে করে। প্রথমেই বলতে চাইছি তন্ত্র প্রফেশনের ব্যাপারটা। তন্ত্র মানে অ্যাস্ট্রোলজার, ডক্টর, লয়ার এবং তান্ত্রিক, এরা সবাই প্রফেশনাল ব্যক্তিদের একটা ফিস থাকে, কম বেশি ফিস সবারই থাকবে। যার যেমন অভিজ্ঞতা তার তেমন ফিস হয়। যারা আমি 20 বছর ধরে কাজ করছি, তন্ত্রচর্চা করছি, তো সেক্ষেত্রে আমার ফিস এখন 2000 টাকা। অন্যরা 5000 টাকাও নেয়, কেউ 4000 টাকা নেয়, কেউ 1000 টাকা নেয়, কেউ 500 টাকা নেয়, কেউ 300 টাকা নেয়, কেউ একেবারেই নেয় না, সেটা বা বাণিজ্যিক সেটা পরে বলছি। তো এবার দেখুন এই ফিসগুলো প্রত্যেকেই থাকবে কম বেশি, কারণ একজন প্রফেশনাল একটা ফিস না থাকলে সে সবাইকে টাইম কী করে দেবে। দিনে 12টা ঘন্টা, সেই ঘন্টাগুলো তার তো নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই সে তার ফিস নেওয়ার অধিকার আছে, ফিসটা নেওয়াটাই স্বাভাবিক, ফিসটা দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজকের বাজার যেটা হয়েছে সেটা একটু অন্যরকম। অনেক ক্লায়েন্ট নিশ্চয়ই থাকবে, তারা ফিস দিতে চাইবে না, এটা খুব স্বাভাবিক। 100 জন ক্লায়েন্ট যদি আমাদের সঙ্গে কথা বলেন, সবাই কি বলবে আমি ফিস দিয়ে আসবো? সবাই তো ভাবে না, অনেকে ভাবে হয়তো ফিস লাগে না, বা হয়তো ফিস দেবো না, বিশ্বাস করে না, মনে করে না তান্ত্রিকদের ফিস হতে পারে। অনেক মনে করে ডাক্তারের ফিস হয়, অ্যাডভোকেটের ফিস হয়, তান্ত্রিকের ফিস অনেকে এটা জানেন না হয়তো। এবার ধরুন 100 জন ক্লায়েন্টের ভিতরে আপনার 60 জন বা 70 জন ক্লায়েন্ট ফিস দিতে চাইছে না। তারা ফিস দিতে চাইছে না, তারা সরাসরি কাজ করবে টাকা দিয়ে, তারা ফিস দেবে না, সরাসরি ওই টাকায় কাজ করতে চাইছে। তো তখন কিছু তান্ত্রিক এবং জ্যোতিষী ওরা ভাবলেন যে তাহলে অনেক ক্লায়েন্ট আছে যারা ফিস দিতে চায় না, তাদের কাছ থেকে কী করে টাকা নেওয়া যায়, তাদের কাছ থেকে টাকা নিতে গেলে তাহলে কী করা যায়। সেখান থেকে কিন্তু চালু হলো 500 টাকায় বশীকরণ, 1000 টাকায় বশীকরণ, 3 দিনে বশীকরণ, 3 ঘন্টায় বশীকরণ। কীভাবে চালু হলো? ওটা কিসের জন্য হলো? মার্কেটটা তৈরি করে দুটো শ্রেণী, এক বিক্রেতা এবং ক্রেতা। মার্কেট একজন কেউ পায় না, দু শ্রেণী তৈরি করে। যখন দেখা গেলো ক্লায়েন্টরা ফিস দিয়ে কনসালটেন্টের কথা বলতে চাইছে না, তখন তান্ত্রিকরা ব্যবসায়ী হয়ে গেল যে কী করে ওদের পয়সাও নেওয়া যায়। তখন থেকে কিন্তু ফিসটা না আছে কিংবা ফিসটা সামান্য নিয়ে তাদের কাজ করে দেওয়ার ওয়াদা করা হয় যে আপনার কাজ 100% হয়ে যাবে, 100% গ্যারান্টি। কোনো একটা কাজ হবে কি হবে না বা কীভাবে হবে সেটা স্টাডি করতে অনেক সময়ের প্রয়োজন। পাম লাইন স্টাডি করতে হবে, ফেস রিডিং করতে হবে, হরোস্কোপ, প্ল্যানেট কনজাংশন দেখতে হবে, প্ল্যানেট পজিশন, প্ল্যানেট কানেকশান দেখতে হবে। এত কিছু স্টাডি করার পরে কিন্তু ডিক্লেয়ার করা যায়, এটা জাজমেন্ট করা যায় অ্যানালাইসিস করার পরে যে আপনার কাজ হবে কি হবে না বা কীভাবে হবে।
কিন্তু একটা ক্লায়েন্টকে 1-1.5 ঘন্টা টাইম দিলে তো হয় না, কিন্তু 1-1.5 ঘন্টা টাইম দিয়ে একটা প্রফেশনাল ফিস ছাড়া দেবে না। এখন যেহেতু তান্ত্রিকরা ফিস বা একটা ফিসটা না নিয়ে ওই ফিস টাকায় কাজ করে আদা করছে, তাহলে সবাইকে পাওয়া যাবে, সমস্ত ক্লায়েন্টকে পাওয়া যাবে। যাদেরকে বলা হবে 2,000 টাকা 1,000 টাকায় বশীকরণ অমুক তমুক, তাহলে সবাইকে পাওয়া যাবে, একজনও বাদ যাবে না। কিন্তু ফিস চাইলে তো সবাই ফিস দিচ্ছে না, অনেকে বাদ পড়ে যাচ্ছে। এই জায়গা থেকে, এই লোভের জায়গা থেকে প্রফেশনাল হয়ে গেল ব্যবসায়ী, তখন তারা সবাইকেই ওয়াদা করছে। ভারত আমাদের দেশ, ভারতের মধ্যে যে তন্ত্রচর্চা হচ্ছে, এখানে এরকম ব্যাপার আছে। যারা আমাদের পাশের কান্ট্রি নেপালের তান্ত্রিক, তারাও এরকম করছে। এমনকি বাংলাদেশ কান্ট্রিতে যারা এই চর্চাকে, তারাও এরকম করছে। এখন এই তন্ত্র প্রফেশনটা একটা ব্যবসার মধ্যে পড়ে গেছে, এবং যে প্রজেক্টের জন্য যে পয়সা লাগবে, সেই প্রজেক্টে সে পয়সাটা চাওয়া হয় না। সেটা কিসের জন্য চাওয়া হয় না? সেটা চাওয়া হয় না যাতে কোনো ক্লায়েন্ট সরে না যায়। ধরুন আপনার কাজের জন্য দরকার 10,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, কিন্তু আপনার কাছে 200 টাকা তো নেই, আপনি স্টুডেন্ট, বেকার। আবার টিফিনের টাকা দিয়ে আপনি 2,000 টাকা জোগাড় করেছেন, আপনাকে কি বলা যাবে 30,000 টাকা দেন? তখন আপনি তো দেবেন না। এদিকে আপনি ফিসও দেবেন না, কারণ আপনার কাছে 2,000 টাকা রয়েছে, টাকা 2,000 টাকা আপনার কাছে আছে। এবার আমি যদি আপনাকে বলি, যেমন আমি 2,000 টাকা আমার ফিস, আমি যদি বলি আপনি আমাকে 2,000 টাকা ফিস দিয়ে কথা বলেন, আপনি তো বলবেন না, আপনি তো চলে যাবেন। এবার আপনি জানেন যে আপনার কাছে আছে 2,000 টাকা ফিস, আর নেই। যদি একজন ফিসই দিয়ে দিই, তাহলে পরে কী আর করবো? তখন আপনি দেবেন না। তখন আমার কী বলতে হবে পয়সা বাগানোর জন্য? হ্যাঁ ঠিক আছে, 100% গ্যারান্টি, আপনার সমস্যা কী বলুন, হয়ে যাবে। এই যে হয়ে গেলো ব্যবসা। তাহলে এই ব্যবসা, তান্ত্রিকদেরকে ব্যবসা যদি করানোর জন্য ক্লায়েন্টের ভূমিকা রয়েছে। তান্ত্রিকদেরকে এই ব্যবসাটা আমরা করতে দিচ্ছি, মানে ক্লায়েন্টরা করতে দিচ্ছেন, তারা কিন্তু তান্ত্রিকদের ব্যবসায়ী বানাচ্ছেন। তন্ত্র সম্পর্কে নলেজ তাদের না রেখে, না করে, তারা কিন্তু তাদেরকে ব্যবসা করতে দিচ্ছেন। তন্ত্র রিয়েলি একটা এক্সপেন্সিভ, মূল্যবান বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন, সস্তার বিষয় একেবারেই না। 100 বছর আগে, 50 বছর আগে হয়তো ছিল, তখন প্রকৃতির কাছে অনেক কিছু ছিল ব্যাপক পরিমাণে। যেমন উদাহরণস্বরূপ একটা হরিণের কথা বলি, হরিণ, ডিয়ার। এখন একটা হরিণ মারা তো একটা ক্রাইম, নির্দিষ্ট ক্রাইম। কবে হরিণ মরবে, কোথায় পাওয়া যাবে, কোথায় কী হবে, তবে একটা হরিণের মাংস, হাড্ডি পাওয়া যাবে, মাংস মানে হাড্ডি পাওয়া যাবে, হাড়। আমি এখন 1 লাখ টাকা খরচা করে হরিণের হাড় পাবো না, কিন্তু দরকার। প্রকৃতির এইরকম জিনিস দরকার তন্ত্রে। ডে বাই ডে প্রকৃতি হারাচ্ছে, তন্ত্র মূল্যবান হচ্ছে। তাই তন্ত্র মূল্যবান, কিন্তু তন্ত্র যে মূল্যবান তা কখনো কোনো তান্ত্রিক বলবে না, কারণ এটা বললে ব্যবসা হবে না, কারণ তারা আসবে না, এক শ্রেণীর লোক আসবে না, সব কমিউনিটির লোক আসবে না। তন্ত্রকে যদি আমি বলি মূল্যবান, তন্ত্রকে যদি আমি মূল্যবান বলি, তো সব শ্রেণীর লোক তো আসতে পারবে না। যাদের কাছে 2,000 টাকা আছে তারা তো আসবে না। সে কারণে তান্ত্রিকরা এই সত্য কখনোই প্রকাশ করে নাই, করবে না। সবাইকে হলে 100% গ্যারান্টি। কিন্তু আদৌ তন্ত্র এই রকমের সস্তার জিনিস নয়। আর পৃথিবীতে যত রকম সমস্যা আছে বা হয়েছে, সব সমস্যারই সমাধান কিন্তু হয়নি বা হয় না, সব সমাধান সূত্রে মানুষ বের করতে পারে নাই। সব সমস্যারই সমাধান হবে তা নিশ্চিত নয়। আসলে নিশ্চিত নয় বলে একজন তান্ত্রিককে সমস্যাটা জানার পর আগে স্টাডি করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, তারপর তার জাজমেন্ট আসে যে আদৌ এই কাজটা হবে কি হবে না, হবে কি হবে না। কিন্তু বর্তমান বাজার এমন হয়ে গেছে যে এখন তান্ত্রিক কি বলবে না যে ঠিক আছে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিন, বা একদিন সময় নিন, আপনি ফিস নিন, এরকম পেশেন্সও কারো নেই। ফলে বাজারের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তান্ত্রিকরাও এরকম করছে, আর কারোই কোনো কাজ হচ্ছে না। আমি 20 বছর ধরে আমি কাজ করছি, 20 বছর ধরে আমার কাজ, এর ভিতরে আমি এখন যাদেরকে পাচ্ছি, ম্যাক্সিমাম ক্লায়েন্ট হয় ভুক্তভোগী, হয় কাজ হয়নি, তারা কেউ বিশ্বাস করছে না। আমার বিষয়ে অনেক রকম দেখি গালাগালি করে, মানে ক্লায়েন্টরা যারা ভুক্তভোগী তারা গালাগালি করবে, তারা তো ডিপ্রেসড। যারা হাজার হাজার টাকা নষ্ট করেছে, কেউ শাক বিক্রি করা টাকা, কারো মাছ বিক্রি করা টাকা, কারো অনেক কষ্ট করা টাকা, তারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে নিশ্চয়ই খারাপ লাগা, ডিপ্রেশন। যে তান্ত্রিকে পাচ্ছে না, যাকে গালাগালি দেবে তাকে পাচ্ছে না, অন্যকে আমারও কমেন্টে অনেক গালাগালি পাই মাঝে মাঝে। কেন? কারণ ওটা জ্বালায় পড়ে, মানে জ্বালা ভরে গেছে না। বুঝতে পারি মার্কেটের অবস্থা কী, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা তান্ত্রিক কাছে যান, তাদের কাছে গিয়ে আগে তার ফিস দিয়ে কথা বলুন। ফিস ছাড়া ওইভাবে কথা বলে আপনাদেরকে ফাঁকি দেবে। আপনি বলুন আপনার ফিস কত বলুন, আপনার কথা বলার ফিস কত বলুন, আর আমাকে বলুন আমার কাজ হবে কি হবে না। যদি আমার কাজ না হয় আমাকে না বলুন, না বলুন যদি না হয়, কিন্তু মিথ্যা কথা বলবেন না। যে কাজ হবে না সে কাজ
হওয়ার কথা বলবেন না। এ কথা বলুন, আপনি বলুন, তাকে আপনি ফিস দেবেন। হাতুড়ি ডাক্তার যেমন আছে, কোয়াক ডক্টর, কনসাল্টিং ফিস নেয় না, এক গাদা ওষুধ ব্যাগে ভরে দিয়ে দেয়, কারণ ওষুধ বিক্রি করে তার ওখান থেকে পয়সা। এই ডাক্তারকে অনেকে পছন্দ, ফিস নেয় না, কিন্তু আদৌ ফিসটা নিচ্ছেন উনি তো লাভটা নিচ্ছেন ওষুধ বিক্রি করে। তো আপনার থেকে একটা কনসালটেন্ট ফিস যদি না নেয়, তবে সে কী করবে? সে আপনার ওই কাজের থেকে বের করে, আপনার কাজ না হলে বলবে কাজ হবে, যদি আপনি কাজ করেন, কারণ আপনি কাজ না তার লাভ হবে না। একজন কনসালটেন্ট যেমন তার ফিস তেমন, তার এক্সপিরিয়েন্স যেমন তার ফিস তেমন। আপনার সাধ্যমতো কোনো একজন কনসালটেন্টের কাছে যান, তাকে গিয়ে বলুন যে তার ফিস অনুসারে তাকে দেখতে বলুন, বা আপনি আপনার সমস্যার কথা ভালো করে বলে তার কাছ থেকে কিছু জানুন, কাজটা হবে কিনা রিয়েলি। যদি সে নিশ্চয়তা দিয়ে বলেন তবে তার সঙ্গে যুক্ত হন। খুব মিষ্টি মিষ্টি কথা বলে তার সঙ্গে যুক্ত হবেন না, কারণ মিষ্টি কথা বলাটা সবার জন্য সুবিধাজনক নয়। যারা ব্যবসায়ী তারা মিষ্টি কথা বলে, কারণ ক্লায়েন্টকে ধরে রাখতে গেলে মিষ্টি কথা বলতেই হবে। টার্গেট পূরণ করতে গেলে মিষ্টি কথা বলা ছাড়া কোনো উপায় নেই, মিষ্টি কথা বলা লাগে। কিন্তু মিষ্টি কথা বলা লোক আপনাকে বুঝে নিতে হবে, সেখানে কোনো প্রকারের সমস্যা হতে পারে। অতি সস্তা দেখে কখনো লোভ করবেন না, অতি সস্তার জন্য পরবর্তীবারে পস্তানোর ব্যাপার আছে। অতি সস্তা মানে অতি পস্তা, এই জিনিসটা একটু ভেবে রাখবেন। তো ভেরি কেয়ারফুল, এই বিষয়ে সচেতন থাকবেন। এখন আমি যেটা আপনাকে বলতে চাইবো, আমি বলেছিলাম আগে যে তন্ত্রের সাফল্য ব্যর্থতা কীভাবে হয়। তন্ত্রের সাফল্য ব্যর্থতা একটা গাণিতিক ধারা অনুসারেই হয়। ওরা একটা ম্যাথমেটিক ক্যালকুলেশন আছে, একটা গাণিতিক ধারা আছে, যেটা আমি ডিসকভার করেছি এই 20 বছরের মধ্যে, যে কীভাবে তন্ত্রের সাফল্য ব্যর্থতা আসে, আমরা ব্যর্থতা পাই, সফলতা পাই, সূত্রের উপরে ডিপেন্ড করে। এরও সূত্র আছে। তন্ত্র কার্য সিদ্ধ করার জন্য 3টে এলিমেন্ট আপনার একসঙ্গে মেলাতে হবে। প্রথম হলো সময়, দ্বিতীয় হচ্ছে আপনার পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে আপনার সঠিকভাবে কাজ করা, সম্পাদন, সঠিকভাবে সম্পাদন করা, তৃতীয় পয়েন্ট। প্রথম পয়েন্ট সঠিক সময়ে কাজ করা, দ্বিতীয় পয়েন্ট সঠিক পদ্ধতি গ্রহণ করা, তৃতীয় পয়েন্ট সঠিকভাবে সম্পাদন করা। 3টে যদি একসঙ্গে মিলে যায় তাহলে সেই কাজটা হবে অলৌকিকের মতো। যদিও অলৌকিক বলে কিছু হয় না, তার কারণ অলৌকিক মানে যেটা আমরা দেখতে পাই না সেটাই অলৌকিক, কিন্তু সব কিছু আমরাই করি, আসলে আমাদের করার মধ্যে আমাদের ফল আসে। এতটাই সূক্ষ্ম যে আমাদের চোখে ধরা পড়ে না, সেটা তো অলৌকিক নয়, সেটা আমরা দেখতে পাচ্ছি না তাই। কিন্তু আমরা যেটা করব সেটা তো আমাদেরই ভুগতে হবে। তো সঠিক সময় যদি কাজ করা হয় এবং সঠিক পদ্ধতি এবং সঠিকভাবে যদি পারফরমেন্স করা হয়, সম্পাদন করা হয়, তাহলে কিন্তু আপনার কাজ হবে মিরাকেলি, এবং ওটাকেই আমরা মিরাকেল বলবো। কাজ খুব ভালোভাবে হবে, দেরি হবে না, কোনো রকমের আপনাকে ঝামেলা পোহাতে হবে না। এবার ধরুন কোনো একজন ক্লায়েন্ট অনেক দেরি করে কাজটা শুরু করলেন এবং ইনস্ট্রাকশানটা সঠিক ছিল, কিন্তু তান্ত্রিক সঠিকভাবে কাজটা করেন নাই, তাহলে কিন্তু কাজটা হবে না। আবার দেখা গেল আপনি অনেক ডিলে করে কাজ করছেন, ইনস্ট্রাকশান একেবারে দুর্বল, ইনস্ট্রাকশান পদ্ধতি ঠিক হয় নাই, কিন্তু তান্ত্রিক মোটামুটি ভালো করে কাজ করার চেষ্টা করছে, তাও পারেনি, তাতেও কিন্তু কাজ হবে। তার কারণ ইনস্ট্রাকশান ঠিক না হলে মানে তান্ত্রিক কাজ করতে পারবে না সেভাবে। ইনস্ট্রাকশান ঠিক না হলে তান্ত্রিক কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে। কারণ আপনার যেখানে ধরুন 10,000 টাকা খরচ হবে, সেখানে আপনার কাছ থেকে উনি নিল 2,000 টাকা। তা 2,000 টাকা দিয়ে উনি আপনাকে কী সময় দেবে কাজের মধ্যে বলুন? উনি তো সময় দেবে না কাজে, কাজটা তার মানে হলো না। যদি সঠিক সময়ে কাজ করা হয় এবং সঠিক ইনস্ট্রাকশান ফলো আপ করা হয়ও, যদি তান্ত্রিক ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু কাজ হবে না। যদি কাজ অত্যন্ত ডিলে হয়ে যায়, তান্ত্রিক খুব ভালোভাবে কাজ করে, ইনস্ট্রাকশান খুব ভালো হয়, তাহলে কাজ হবে দেরি করে, যদি 3টেই খুব ডাউন থেকে কোনো কাজ হবেই না। দুটো খুব ভালো, সময় ভালো, পদ্ধতি ভালো, কিন্তু তান্ত্রিক ভালো কাজ করে, তাহলেও কাজ হবে না। এই 3টের কম্বিনেশনের মাধ্যমেই কাজের ব্যর্থতা সফলতা হয়। তো আমি আশা করব আপনারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়ার মানে হলো অমাবস্যা পূর্ণিমার জন্য অপেক্ষা করা নয়, যে সময় আপনি সমস্যায় পড়েছেন সে সময় পদক্ষেপ নেওয়া। সময় সত্যিকার অর্থে
অত্যন্ত মূল্যবান। যিনি সময়কে ব্যবহার করবেন তিনি কিন্তু সত্যিকার উপকারী এবং সার্থক হবেন। যিনি সময়কে ব্যবহার করেন, সঠিক সময় করেন, তিনি হচ্ছেন সত্যিকার একজন স্মার্ট পারসন, মানুষ। সময়ের থেকে যিনি একটু এগিয়ে থাকেন যারা, তারা হচ্ছে জিনিয়াস, প্রতিভাশালী, খুব প্রতিভাধর তারা। আর যারা সময়ের থেকে পিছিয়ে থাকে তারা হচ্ছে অলস। এই সময়ে মানেই হচ্ছে লগ্ন। জ্যোতিষের যে লগ্ন বিচার হয়, ভাগ্য বিচার হয় লগ্ন থেকে। প্র্যাকটিক্যাল অর্থে এই সময়ই মানুষের ভাগ্য নির্ণয় করে। যিনি সময়কে খুব ভালো কাজে লাগান তার জীবন সফল হয় এবং সুখী হয়। কাল থেকে হচ্ছে মহাকাল। মহাকাল মানে ভগবান। যিনি সঠিক সময়ে কাজ করেন তিনি ভগবানের সান্নিধ্যে আসেন ধরতে হবে, তার জীবনের সফলতা অবধারিত। তাই সঠিক সময়ে কাজ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট বুঝতে পারবেন না, তার কারণ হচ্ছে কি যে দেখা যায় ধরুন আপনার গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড আপনার নাম্বার ব্লক করেছে, মাঝে মাঝে ব্লক করে আবার খুলে দেয়। দুবার এরকম করেছে, দুবারই খুলে দিয়েছে। তৃতীয়বারের বার আপনি ভাবছেন এবার হয়তো খুলে দেবে, কিন্তু দিচ্ছে না। 1.5 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে আসলে। এই ক্ষেত্রে যেমন টাইমটা আপনার ডিলে হয়ে গেল, এরকম টাইম বিলম্ব হয়ে যাওয়ার পরেও আপনি যদি কাজ করেন, কাজ হবে যদি কখন? ইনস্ট্রাকশন আপনার খুব প্রপার হতে হবে এবং তান্ত্রিক সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে আপনি কিন্তু ডিলে হলেও কাজ হবে। কিন্তু ডিলে হয়ে যাওয়ার পর যদি আপনি ইনস্ট্রাকশান ঠিকমতো ব্যবহার না করে ইনস্ট্রাকশানে কম্প্রোমাইজ করেন, তাহলে কিন্তু কাজ হবে না। তান্ত্রিক ভালো করে কাজ করতে পারবে না, উনি ভালো করে কাজ না করলে কোনো কাজ কোনোভাবেই হবে না। এই যে 3টা এলিমেন্ট, এর ম্যাথমেটিক ক্যালকুলেশন, রেশিও এবং এর গ্রাফ, এর উপরেই কিন্তু আসলে তন্ত্রের সফলতায় নির্ভর করে। আর একজন তান্ত্রিক নিজের মুখের কথায় কোনো কাজ কখনোই হবে না। তন্ত্র ডিপেন্ড করে মন্ত্র, সিদ্ধ মন্ত্র এবং বস্তুর উপরে। তন্ত্র হচ্ছে বস্তু এবং মন্ত্র দিয়ে গঠিত। তাই তন্ত্রের ক্ষেত্রে বস্তু যেহেতু প্রয়োজন, তাই অর্থের প্রয়োজন। যেখানে বস্তু থাকবে সেখানে অর্থ থাকবে। কিন্তু এই এখনকার যে তান্ত্রিক যেটা বললাম, ওই ইনস্ট্রাকশানে সব থেকে বড় ভুল করে, মানে পদ্ধতির ক্ষেত্রে কম্প্রোমাইজ করে। যেমন ধরুন আপনার কাজে ধরুন 50,000 টাকা লাগবে, কিন্তু আমি চাইতে পারছি না, কারণ আপনি স্টুডেন্ট। সঠিক পদ্ধতি এখানে আমি বাঁচতে পারছি না, বা আপনাকে আমি বলছি না, বা আপনি হয়তো বাঁচছেন না, আপনাকে বলা হচ্ছে হয়তো যে 50,000 টাকা লাগবে, আপনি হয়তো ফিরে গেলেন, না না এই তান্ত্রিক বেশি টাকা চাচ্ছে, আমি যাবো না। তখন আপনি তো ফিরে গেলেন, ফিরে অন্য জায়গায় আপনার কাজ হলো না। এখন সবথেকে তন্ত্রের ব্যর্থতার সবথেকে বড় কারণ হচ্ছে আপনার এই যে পদ্ধতি নির্বাচনে কম্প্রোমাইজ করা। তান্ত্রিকরা ব্যবসার কারণে এই কম্প্রোমাইজ করেন, ক্লায়েন্টকে ধরে রাখার জন্য, তাকে খুশি করার জন্য, তার মন রাখার জন্য কম টাকা নেয়। যে সমস্ত তান্ত্রিক আপাতত কম টাকা নিয়ে কাজ করছে, তাদেরকে আপাতত খুব ভালো মনে হচ্ছে যে খুব কম কম টাকা নেয়। যারা হয়তো বেশি টাকা চায় তাদেরকে মনে হচ্ছে কী বাবা, খানেওয়ালা বাবা, অনেক টাকা নেয়, এরা কি ডাকাত নেই, কিরকম অনেক মনে হয়। এটা খুব বাস্তব। তন্ত্র একেবারে সস্তা জিনিস নয়। টাকা হলেও তন্ত্রের কাজে সফলতা করা খুব মুশকিল। তো তাই আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা আপনাদের যারা পছন্দ হয় আপনাদেরকে, যাদেরকে নির্ভর করে তাদের কাছে যান, কিন্তু প্রথমেই গিয়ে আপনি তার কাছে জানুন, বলুন যে আপনি আপনার ফিস নিন, কিন্তু আপনি আমাকে বলুন সত্যিকারের কাজটা হবে কি না। যদি না হয় তাও বলুন, কিন্তু শুধু শুধু মিথ্যাশ্বাস দেবেন না। ক্লিয়ার করে বলুন। ফিস দিলে কথা বলতে ফিস না দিলে এত বড় কথা বলতে পারবেন না। তো ফিস দিলে আপনি খুব স্ট্রংলি কথা বলতে পারবেন। যারা খুব মিষ্টি কথা বলে তাদেরকে এড়িয়ে যান, তারা ব্যবসায়ী, তারা টার্গেট নিয়ে চলবেন, এটা খেয়াল রাখবেন। আর যারা একটু স্ট্রং কথা বলছে, একটু রুডলি বা একটু ফ্রেট কথা বলছে, তাদেরকে ততটা অপ্রিয় ভাববেন না, কারণ তারা আপনাকে আপনাকে কোনোভাবে আকর্ষণ করার জন্য তারা কিন্তু পরোয়া করছে না, আপনাকে আটকানোর কোনো চেষ্টা করছে না, তারা আপনাকে কনভিন্স করার জন্য কোনোভাবে ভালো শব্দ ভাষার ব্যবহার করছে না। তাদেরকে একটু বিবেচনা করবেন। আর মিষ্টিভাষীদের থেকে একটু বিবেচনা করবেন। আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছে যান, কিন্তু আপনি প্রথমে স্টাডি করুন। স্টাডি করে আপনার কারণ, সমস্যার কারণ জানুন এবং তার সমাধান জানুন, এবং সেখানে আপনি থাকুন যেখানে আপনি নিশ্চয়তা পাবেন এবং যেখানে আপনার কাজের ধারাটা ঠিক আছে। আর আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে প্রথমে আমার যে মেসেঞ্জার আছে, ফেসবুক মেসেঞ্জারে আপনি যোগাযোগ করবেন আগে প্রাইমারিলি। সেখানে যোগাযোগ করে যদি দেখে আপনি কনসালটেশনে আসবেন বা করবেন, তাহলে আমি আমার পার্সোনাল নাম্বার দেবো, সেখানে কনসালটেশন হবে। প্রথমে মেসেঞ্জারে যদি আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে চান, প্রথমে মেসেঞ্জারে আপনার নাম, ফটোগ্রাফ পাঠান, ডেট অফ বার্থ, টাইম প্লেস পাঠান, রিসেন্ট ফটো, ফেসের ফটো পাঠান,
পাম লাইন পাঠান, যা যা আছে পাঠান, সেগুলো পাঠান, প্রবলেমটা ভয়েস মেসেজ করেন, শুনি, তারপরে আমি দেখি যেটা আমার ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, তখন আপনি প্রসিড করবেন, ফিস দিয়ে ওয়েট করবেন, আমি তখন সময় মতো সেটা বলে দেবো। তো আজকে এ পর্যন্ত, ফার্দার যখন আবার দেখা হবে তখন আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।